তো আমি কুম টেস্ট পড়াচ্ছিলাম। কুম টেস্ট বলতে আমরা যেটা টপিক ছিল হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। ডাইরেক্ট কুম টেস্ট আগের দিনে আমি বলেছিলাম, আশা করি সবাই ডাইরেক্ট কুম টেস্টটা কি সেটা বুঝতে পেরেছে। ডাইরেক্ট কুম টেস্ট আমরা কখন ডিটেকশন করছি, যখন যেই বেবিটার হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হচ্ছে তার বডিতে কোনো রকম সেন্সিটাইজড আরবিসি রয়েছে কিনা সেটা ডিটেকশন করতে আমরা চাইছি, সেই জন্য আমরা ডাইরেক্ট কুম টেস্ট করছি। এই ডাইরেক্ট কুম টেস্ট অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছেটা কি, অ্যাকচুয়ালি কি প্রসেস, মানে কি প্রসেসে আমরা কুম টেস্টটা করছি। প্রসেসটা আমি বলেছিলাম, আজকে বলবো মেকানিজম, কিভাবে মেকানিজমটায় ডাইরেক্ট কুম টেস্টটা হচ্ছে। দেখো, ডাইরেক্ট কুম টেস্ট করতে গেলে আমাদের প্রথমে কি লাগে, প্রথমে আমাদের ইডিটিএ লাগবে ব্লাড। হচ্ছে ইডিডিএ ব্লাড লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইডিডিএ ব্লাড। তাহলে এই ইডিডিএ ব্লাডের মধ্যে আমার কি রয়েছে, আর আরবিসি রয়েছে, দেখতে পাচ্ছ আরবিসি গুলো সেখানে দেখিয়েছি, এগুলো সব হচ্ছে এবি পজিটিভ, আরএইচ পজিটিভ, আরএইচ। এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এটা 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 একটু ডিটেলস আমি বলছি। রিয়েজেন্টের যদি তোমরা লিটারেচারটা দেখো, তাহলে সেখান থেকে দেখলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। তো দেখো এখানে এটা হচ্ছে আমার কি রিয়েজেন্ট, কুম রিয়েজেন্ট, বা এটাকে বলা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট বা অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্ট। এই অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রিয়েজেন্টে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে তো অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন, আমরা জানি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন আমরা সবাই জানি। আর একটা জিনিস থাকে যেটাকে বলে অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি, অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি বা অ্যান্টি C3b অ্যান্টিবডি। কি বললাম, একটা হচ্ছে অ্যান্টি হিউম্যান আইজিজি, আর একটা হচ্ছে অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি, বলা হয় অ্যান্টি C3b অ্যান্টিবডি। কমপ্লিমেন্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট জিনিসটা করতে গেলো বা কমপ্লিমেন্ট জিনিসটা কি, তো হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হলে কি কি হয়, অ্যানিমিয়া হয়। আচ্ছা, অ্যানিমিয়া কেন হয় জানা আছে? হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন হলে তার মানে হচ্ছে আরবিসি সার্ফেসে যে আরএইচ অ্যান্টিজেনটা রয়েছে, আরএইচ অ্যান্টিজেন এগেইনস্ট যে অ্যান্টিবডিটা তৈরি হচ্ছে মাদারের বডিতে, সেটা অ্যাটাক করছে। তো আরবিসিটা লাইজ হয়ে যাচ্ছে না, আরবিসিটা লাইজ হয়ে যাওয়ার ফলে অ্যানিমিয়া তৈরি হচ্ছে। কিন্তু লাইসিসটা কেন হচ্ছে, লাইসিসটা কি কারণে বা কি প্রবলেমের জন্য লাইসিসটা হচ্ছে? দেখো, একটা আরবিসিতে যখনই একটা অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি রিঅ্যাকশন করে, আমাদের বডিতে প্রোটিনে, যে প্রোটিনগুলোকে বলে কমপ্লিমেন্ট প্রোটিন, এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো অ্যাক্টিভ হয় যখন একটা অ্যান্টিজেন বা একটা একটা অ্যান্টিজেন, যখন একটা অ্যান্টিজেন, তবে এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এটা হচ্ছে অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের এগেইনস্টে কি তৈরি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। এই অ্যান্টিবডিটা কি করবে, ভাইরাসটা ব্যাকটেরিয়াটাকে মেরে দেবে। মারবে কি করে, কি প্রসেসে, এই কি প্রসেসে এটা মারবে? অ্যাকচুয়ালি কি হয় এখানে, যখনই এরকম ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়, তখন কি হয়, একটা প্রোটিন অ্যাক্টিভ হয়ে যায়, যে প্রোটিনগুলোকে বলা হয় কমপ্লিমেন্ট প্রোটিন। কি প্রোটিন বললাম, কমপ্লিমেন্ট প্রোটিন। এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে অ্যাকচুয়ালি এই সেলটা ডেস্ট্রয় হয়ে যায়। এখানে যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আমি বলবো, সেই কমপ্লিমেন্ট প্রোটিনটা হচ্ছে C3b প্রোটিন। তাহলে এই যে কমপ্লিমেন্টটা দেখো এখানে কি হয়েছে, এই আরবিসি সার্ফেসের গায়ে কমপ্লিমেন্ট প্রোটিনটা এরকম ভাবে আটকে গেছে। এই কমপ্লিমেন্ট প্রোটিনটার নাম হচ্ছে C3b। C3b এটা হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। তাহলে এই C3b কি হচ্ছে, এই C3b আমাদের আরবিসিকে লাইজ করে দিচ্ছে। আরবিসি উইল বি লাইজড। তাহলে আরবিসিটা কিভাবে লাইজ হচ্ছে, C3b কমপ্লিমেন্ট প্রোটিনের জন্য। তাহলে আমাদের এই কুমপ্লিয়েজেন্টে বা অ্যান্টি হিউম্যান রিয়েজেন্টে আরো একটা অ্যান্টিবডি থাকে, যে অ্যান্টিবডিটাকে বলছি আমরা অ্যান্টি C3b অ্যান্টিবডি। তাহলে এখানে কি হচ্ছে, তাহলে এখানে এখানে কি কোনো অ্যাগ্লুটিনেশন হচ্ছে, অর্থাৎ বেবির যে ব্লাড, বেবির যে ইরিডিয়ে ব্লাড, এখানে কি কোনো আমরা অ্যাগ্লুটিনেশন দেখতে পাচ্ছি কি? ইয়েস অর নো? ধরো একটা ব্লাড আমাদের কাছে এলো,
ডাইরেক্ট কুম টেস্টের জন্য অবশ্যই সেটা একটা বেবির ব্লাড হতে হবে, তো 100% শিওর ডাইরেক্ট কুম টেস্ট বেবির ক্ষেত্রেই করব। তাহলে ব্লাড টেস্ট যখন আমরা করবো তাহলে কি সেই ব্লাডটা কি অলরেডি অ্যাগ্লুটিনেশন থাকবে সেখানে নাকি থাকবে না? থাকবে না। তাহলে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে রিঅ্যাকশন করা সত্ত্বেও কোন রকম অ্যাগ্লুটিনেশন হচ্ছে না, কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আইজিজি অ্যান্টিবডি গুলো, এই আইজিজি অ্যান্টিবডি গুলোকে আমরা কি অ্যান্টিবডি বলছি? এগুলোকে বলছি আমরা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। এবার এই যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, এই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি এইগুলো হচ্ছে মনে রাখতে হবে ইনকমপ্লিট অ্যান্টিবডি। অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি ইজ এ ইনকমপ্লিট অ্যান্টিবডি। তাহলে ইনকমপ্লিট অ্যান্টিবডি হওয়ার জন্য এরা কিন্তু এই আরবিসি গুলোকে অ্যাগ্লুটিনেট করাতে পারছে না। দেখো আরবিসি গুলোতে অ্যাগ্লুটিনেট হচ্ছে না। অ্যাগ্লুটিনেশন হতে গেলে কি হতে হবে? অ্যাগ্লুটিনেশন হতে গেলে আমাদের দুটো আরবিসির মধ্যে যে গ্যাপটা রয়েছে গ্যাপটাকে ফিল আপ করতে হবে, মানে দুটো একটা অ্যান্টিবডি দুটো আরবিসির সঙ্গে রিঅ্যাকশন করবে। কিন্তু এখানে কিন্তু যেহেতু অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি গুলো ইনকমপ্লিট অ্যান্টিবডি, ভালো করে মনে রাখতে হবে ইনকমপ্লিট অ্যান্টিবডি হওয়ার জন্য কিন্তু দেখো এখানে দুটো আরবিসির মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে, অর্থাৎ এখানে অ্যাগ্লুটিনেশন মানে বলতে কথা অ্যাগ্লুটিনেশন হচ্ছে না। আমাকে এই অ্যাগ্লুটিনেশনটাকে এনহ্যান্স করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এখানে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন অ্যাড করব। অ্যান্টি হিউম্যান গ্লোবিলিনের মধ্যে তো দুই রকম অ্যান্টিবডি রয়েছে, একটাকে বলা হয় অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন অ্যান্টিবডি, এটাকে বলা হয় আইজিজি, ওয়ান টাইপ অফ আইজিজি অ্যান্টিবডি, এবং আরেকটা অ্যান্টিবডি এখানে রয়েছে যেটাকে আমরা বলছি অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডিটার কাজ কি সেটাই এবার আমি বলবো। তাহলে এখানে দেখো, এখানে এই হচ্ছে আমার প্রসেস, এই হচ্ছে আমার, তাহলে এই পুরো জিনিসটা কোথায় রয়েছে? এই পুরো জিনিসটা রয়েছে আমার এই ইডিটিএ ব্লাডের মধ্যে। এটা ইডিটিএ ব্লাডের মধ্যে পুরো জিনিসটা রয়েছে, তাই তো? এখানে এবার আমরা কি করলাম? 5% সেল সাসপেনশন করলাম, ভালো করে সেলটাকে ওয়াশ করলাম। ওয়াশ করার পর আমরা কি করলাম? ভালো করে সেলটাকে ওয়াশ করে দেওয়ার পর আমরা 1 ড্রপ অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন অ্যাড করলাম। তাহলে অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন 1 ড্রপ অ্যাড করার পর কি প্রসেস হবে সেটা এখানে আমি দেখিয়েছি। অর্থাৎ এই সেকেন্ড যে স্টেপ, অর্থাৎ অ্যাগ্লুটিনেশন হওয়ার পরে কিরকম দেখা যাবে দেখো। এখানে কি হচ্ছে? এখানে যে অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন গুলো কি করছে দেখো, এখানে এগুলো হচ্ছে অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন। তাহলে কোনটা অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন? ব্ল্যাকটা। তাহলে ব্ল্যাকটা কি করছে? ব্ল্যাকটা এই দুটো যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি রয়েছে তার সঙ্গে কি করছে দেখো, এটা ব্রিজ তৈরি করছে। ভালো করে এটা জুম করলে বুঝতে পারবে। এই জায়গাটা ভালো করে দেখো, এখানে কি হয়েছে? এখানে দেখো এই অ্যান্টিহিউম্যান গ্লোবিলিন কি করেছে, এই দুটো, এই একটা আর এই একটা, এই দুটো অ্যান্টিবডির মধ্যে কি করেছে? ব্রিজটাকে পূরণ করে দিয়েছে বা গ্যাপটাকে ফিল আপ করে দিয়েছে। তাহলে অ্যাগ্লুটিনেশন হচ্ছে। আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে কি হচ্ছে, আমি বলেছিলাম এই অ্যান্টিবডিতে এই রিএজেন্টের মধ্যে আরেক রকম অ্যান্টিবডি রয়েছে, যে অ্যান্টিবডিটাকে বলা হয় এই ইয়েলো কালারের অ্যান্টিবডি। কেন বলছি কি অ্যান্টিবডি বলছি না? অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি। ঠিক আছে, অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি। আচ্ছা, আমি একটুখানি একটু স্টপ করছি একটু। হ্যাঁ, তো নেট প্রবলেম ছিল। যেটা বলছিলাম আমি, সবসময় আমি কি বললাম যে দুটো অ্যান্টিবডি আমরা ইউজ করছি। একটা, এটা হচ্ছে অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি। এই অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডিটা থাকছে আমার কম্বিনেন্টের মধ্যে। এন্ড সেকেন্ড অ্যান্টিবডিটা হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন। তাহলে এখানে কি হচ্ছে দেখো, অ্যান্টি হিউম্যান গ্লোবিলিনটা আমি আরেকবার দেখাচ্ছি। এখানে এখানে দেখো অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন কার সঙ্গে রিঅ্যাকশন করেছে? এটা হচ্ছে এই ব্ল্যাকটা হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন। অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন কার সঙ্গে রিঅ্যাকশন করেছে? অ্যান্টি অ্যান্টি আরএইচ এর সঙ্গে রিঅ্যাকশন করেছে। অ্যান্টি আরএইচ এর সঙ্গে রিঅ্যাকশন করেছে অ্যান্টি হিউম্যান গ্লোবিলিন। আরেকটা জিনিস এখানে দেখো ভালো করে, আমি বলেছিলাম যে যখনই একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হচ্ছে, তখন কি হয়? তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভ হয়।
কমপ্লিমেন্ট উইল বি অ্যাক্টিভেটেড। এই কমপ্লিমেন্ট গুলো কি হচ্ছে অ্যাক্টিভ হয়ে, দেখো এই গ্রিন কালার যেগুলো দেখিয়েছি আমি, গ্রিন কালারের কমপ্লিমেন্ট গুলো কি হয়েছে আরবিসি গায়ে আটকে গেছে। তাহলে এখানে অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি অ্যাড করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে কিনা আরবিসি গুলোর মধ্যে খুব ভালোভাবে আরো স্পেসিফিক্যালি এই ধরনের অ্যাগ্লুটিনেশনটা হতে পারে, সেই জন্য এখানে আমরা অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি অ্যাড করেছি। এবং এই অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি গুলো হচ্ছে, এগুলো হচ্ছে কিন্তু মনে রাখতে হবে এগুলো হচ্ছে কিন্তু আইজিজি টাইপ। এখানে যা ইউজ করা হচ্ছে সবই হচ্ছে কি টাইপ, আইজিজি টাইপ। তাহলে এটাও হচ্ছে অ্যান্টি কমপ্লিমেন্ট অ্যান্টিবডি হচ্ছে এখানে আইজিজি টাইপ। আর অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন কি, সেগুলো হচ্ছে আইজিজি টাইপ। এইভাবে অ্যাগ্লুটিনেশন হলো। এবার অ্যাগ্লুটিনেশনটাকে আমাকে কি করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে। কি করতে হবে, একটা স্লাইড নিতে হবে, একটা স্লাইডের মধ্যে আমরা একটা স্লাইড নেবো। স্লাইড নেওয়া হবে, স্লাইডের মধ্যে টিউবের যে অ্যাগ্লুটিনেশন পার্ট, সেই অ্যাগ্লুটিনেশন পার্টটাকে আমরা অ্যাড করে একটা কভার স্লিপ চাপা দেবো। কভার স্লিপ চাপা দিয়ে এটাকে আমাদের মাইক্রোস্কোপে দেখতে হবে। তো এখানে একটা পজিটিভ অ্যাগ্লুটিনেশন টেস্টের আমি এক্সাম্পল দিয়েছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি এই যে অ্যাগ্লুটিনেশন নিশ্চয়ই এই যে অ্যাগ্লুটিনেশন গুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা অ্যাগ্লুটিনেশন এখানে আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। এইগুলো এই অ্যাগ্লুটিনেশন গুলো এখানে যদি আমরা বড় করে দেখি তাহলে অনেকটা এরকম ধরনের দেখতে পাবো। তাহলে এইভাবে আমরা অ্যাগ্লুটিনেশন টেস্ট গুলোকে করতে পারছি। ঠিক আছে, তো এটা গেল ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। ইনডাইরেক্ট মানে এই অ্যাগ্লুটিনেশন টেস্টটা করা হচ্ছে ইনডাইরেক্টলি করা হচ্ছে, ইনডাইরেক্টলি। আচ্ছা এখানে দেখো, এখানে আরেকটা কোন টেস্ট পজিটিভ দেখানো হয়েছে। এখানে দেখো, এখানে যে রেজাল্টটা হয়েছে রেজাল্টটা আরো স্পষ্ট। এই যে এখানে দেখো অ্যাগ্লুটিনেশন গুলো তৈরি হয়েছে, আরো স্পষ্ট তৈরি হয়েছে। তাহলে এটা যদি আমরা এটাকে আমরা বলবো 4+, এটাকে আমরা বলবো 4+ রিঅ্যাকশন। বোঝা যাচ্ছে কি? আর আগেরটাকে কি বলবো, এই রিঅ্যাকশনটাকে আমরা বলতে পারি 1+। তাহলে ব্যাপারটা বুঝাতে বললাম আশা করি, কিভাবে কি হচ্ছে, কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, কিভাবে না হচ্ছে সেগুলো বললাম। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখতে হবে। অ্যান্টি হিউম্যান একটা খুব এটা খুব আমাদের এমএসসি তে খুব একটা ইম্পর্টেন্ট টপিক চালু হয়েছে, হিউম্যাটোলজি এবং ব্লাড ব্যাংকিং। তখন দেখবে যদি কখনো এমএসসি করো তখন দেখবে এইগুলো কিন্তু রয়েছে, এগুলো আরো ডিটেলসে রয়েছে। ঠিক আছে, তো এবার হচ্ছে ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্টটা কখন করব, অর্থাৎ মাদার যে ব্লাড দিই সেই মাদারের ব্লাডের মধ্যে আইজিজি রয়েছে কিনা বা অ্যান্টি আরএইচ আইজিজি আছে কিনা সেটা ডিটেকশন করতে হবে। ঠিক আছে, তো এই টেস্টটা ইনডাইরেক্টলি আমরা কেন বলছি, why it is called indirectly? কারণ কারণ এখানে দেখো, এখানে এগুলো হচ্ছে সব বেবির আরবিসি, এবং বেবির আরবিসি ইজ সেন্সিটাইজড উইথ হুইচ ওয়ান, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তাই তো, এগুলো সেন্সিটাইজড আরবিসি, এগুলো সব সেন্সিটাইজড বাই অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। এগুলো ডাইরেক্টলি রিঅ্যাকশন করছে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন, ডাইরেক্টলি রিঅ্যাকশনটা হচ্ছে এই জায়গাটা থেকে। সেই জন্য আমরা বলছি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনের ডাইরেক্ট বা এইচজি ডাইরেক্ট টেস্ট। কিন্তু এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট। কেন ইনডাইরেক্টলি বলছি, ইনডাইরেক্টলি কেন বলছি, ইনডাইরেক্টলি বলছি কারণ এখানে আমরা কি ডিটেকশন করছি, উই হ্যাভ টু ডিটেক্ট অ্যান্টি ডি অ্যান্টিবডি বা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, যেটা মাদারের বডিতে প্রেজেন্ট আছে সেটা ডিটেকশন করতে হবে। তাহলে এখানে ডিটেকশন করবো, দেখো লেখা রয়েছে অ্যান্টি ডি অ্যান্টিবডি। তাহলে ইনডাইরেক্ট টেস্ট করতে গেলে অবশ্যই মাদারের স্যাম্পল নিতে হবে। কি স্যাম্পল নেবো, ব্লাড স্যাম্পল। তাহলে ব্লাড স্যাম্পল নেওয়া হলো। আচ্ছা আর কি লাগবে এখানে ইনডাইরেক্ট টেস্ট করতে গেলে, কুমস রিএজেন্ট লাগবে, কি লাগবে,
আর কি লাগবে? 5% ওসেল সাসপেনশন। 5% ও সেল সাসপেনশন লাগবে। আচ্ছা, আমরা তো ও ইউজ না করে আমরা এএসএল ইউজ করতে পারতাম, তাহলে আমরা ও কেন ইউজ করছি? আমরা কেন ও ইউজ করছি? ও সেল কেন আমরা ইউজ করছি? স্যার ও এর সারফেসে কোনো মানে এ বা বি অ্যান্টিজেন নেই, যেটা আর কি ওই ক্লট ভায়োলেস সিরামে অ্যান্টি এ বা অ্যান্টি বি অ্যান্টিবডি থাকতে পারে। আচ্ছা, তাহলে তাহলে বোঝা গেল যে আমরা ইনডাইরেক্ট কুম টেস্ট করতে গেলে, এবার এখানে অনেক প্রশ্ন আছে। ইনডাইরেক্ট কুম টেস্ট করতে গেলে, ইনডাইরেক্ট কুম টেস্ট আইসিটি বলা হয়, আইসিটি করতে গেলে আমাদের কি কি উপকরণ বা কি কি রেসিপি লাগছে? এক নম্বর রেসিপি হচ্ছে ক্লট ব্লাড। কার ক্লট ব্লাড? অবশ্যই মাদার। আর কি লাগছে? ও সেল, 5% সাসপেনশন। ক্লিয়ার হলো? 5% সাসপেনশন। ওকে। 3 নম্বর লাগছে অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন এজেন্ট। এই তিনটে জিনিস আমার লাগছে ইনডাইরেক্ট হোম টেস্ট করতে গিয়ে। আমার কোশ্চেনটা ছিল যে কেন আমরা এখানে ও সেল ইউজ করছি? খুব ভালো অ্যান্সার দিয়েছে যে ও সেলের মধ্যে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে মাদারের ব্লাড গ্রুপ যদি এ নেগেটিভ হয়, মাদার যদি এ নেগেটিভ হয়, তাহলে মাদার যদি এ নেগেটিভ গ্রুপ হয়, তাহলে ও আরবিসি গায়ে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে না, তাহলে কি হবে? কোনো রিয়াকশন হবে না। তাহলে কি হবে? মাদারের এ নেগেটিভ গ্রুপ, এ নেগেটিভ গ্রুপে যে অ্যান্টিবডি রয়েছে, অর্থাৎ যে অ্যান্টিবডিগুলি বলতে যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিগুলি মাদারের শরীরে রয়েছে, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিগুলি মাদারের বডিতে রয়েছে, এই অ্যান্টিবডিগুলি কি হবে? এই ও সেলের সঙ্গে, মানে ও পজিটিভ সেলের সঙ্গে রিঅ্যাকশন করবে। ও এই ও সেলটা হবে পজিটিভ, তাই তো? তাহলে কি হচ্ছে? আমরা কি সেল নিয়েছি? ও পজিটিভ সেল নিয়েছি। এ ও পজিটিভ সেল কি হবে? এটা ও পজিটিভ সেল হয়, এটা ও পজিটিভ সেল হয়, কি হবে? এই ও পজিটিভ সেলগুলো will be sensitized by anti RH অ্যান্টিবডি। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে ব্যাপারটা কি ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? এবার ধরো, এবার নেক্সট কোশ্চেন, খুব ভালো করে কোশ্চেনটা শুনবে, খুব ভালো করে কোশ্চেনটা শুনবে। নেক্সট কোশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, একজন এ, না এ বলবো না, একজন মাদার, একজন মাদার যার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ গ্রুপ, তাহলে মাদার, এই মাদার হচ্ছে নেগেটিভ গ্রুপ, কিন্তু এই মহিলা প্রেগনেন্ট নয়। এই মহিলা দ্যাট ইজ সি ইজ নট প্রেগনেন্ট, কিন্তু এই মাদারের শরীর থেকে নিয়ে আমরা ইনডাইরেক্ট টেস্ট করলাম, ও পজিটিভ সেল করলাম, আমি রেজাল্ট পেলাম পজিটিভ, আমি রেজাল্ট পেলাম পজিটিভ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? একজন মাদার যার ব্লাড গ্রুপ নেগেটিভ গ্রুপ, কিন্তু সে প্রেগনেন্ট নয়, সে প্রেগনেন্ট নয়, বোঝা গেল? কিন্তু তারপরেও সেই নন প্রেগনেন্ট ওমেনের সিরাম দিয়ে যখন আমরা টেস্ট করলাম, তখন সেই টেস্টটা পজিটিভ হলো। কি কারণে?
কি কারণে হতে পারে? এই মাদার হচ্ছে একদম নন প্রেগনেন্ট, এই কোনোদিন কোনো বাচ্চা নেয়নি বা কিছু করে, একজন মাদার বলবো না, জাস্ট হি ইজ এ ওম্যান, নট এ মাদার, একজন ওম্যান বা মহিলা। স্যার প্রিভিয়াস ব্লাড ডোনেশনের কিছু হিস্ট্রি আছে? না, কিচ্ছু নেই প্রিভিয়াস ব্লাড ডোনেশনের হিস্ট্রি কিচ্ছু নেই একদম। যার গ্রুপ হচ্ছে নেগেটিভ গ্রুপ, আমি পজিটিভ দিয়ে আমি আমাদের ইনডাইরেক্ট যে শুরু করলাম, দেখলাম শুরুতেই পজিটিভ হতে হবে। কি কারণে হতে পারে? তাহলে মাদারের গ্রুপটা কি হতে পারে? ধরো ও সেল অ্যাড করলাম আমি, অর্থাৎ এই যে মাদার, এই মাদারের আমরা সিরামের সঙ্গে জাস্ট অ্যাড করলাম ও পজিটিভ সেল। সিরাম তো, এর সিরামের সঙ্গে আমি অ্যাড করলাম ও পজিটিভ সেল, আমি দেখে গেল যে সঙ্গে সঙ্গে অ্যাগ্লুটিনেশন হয়ে গেল, আমি অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন আমার দেওয়ার দরকার পড়লো না। কি কারণে? বা মাদারের ব্লাড গ্রুপ কি হতে পারে? স্যার বোম্বে ব্লাড মাদারের গ্রুপ ব্লাড, হলে হবে। বোম্বে ব্লাড গ্রুপ, মাদারের গ্রুপ হচ্ছে বোম্বে ফেনোটাইপ গ্রুপ। বোম্বে ফেনোটাইপ মানে কি? বোম্বে ফেনোটাইপ মানে হ্যাভিং মাদার ইজ হ্যাভিং অ্যান্টি অ্যান্টি এইচ। এইচ অ্যান্টিবডি। এই এইচ অ্যান্টিবডি কার সঙ্গে রিঅ্যাকশন করবে? ও গ্রুপের আরবিসির সঙ্গে রিঅ্যাকশন করবে। কেন রিঅ্যাকশন করবে? কারণ ও গ্রুপ পজেস এইচ অ্যান্টিবডি। তাহলে বোঝা গেল? আমি বলতে পারলাম এই হচ্ছে ব্যাপার। স্যার এখন এখানে যে কনফিউশন আছে? ক্লট ব্লাডটা নেওয়া হয়, এটা 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 স্যার এমব্রিক্যাল কর্ড থেকে নেওয়া হয় নাকি, নাকি যে কোনো জায়গা থেকে? বুঝলাম না, কি বলে আরো বলো। স্যার কোন ব্লাডটা? ইনডাইরেক্ট কুম কুম টেস্ট করার জন্য ব্লাডটা কোথা থেকে নেওয়া হয়, ক্লট ব্লাডটা? এটা তো নেবো মাদারের ব্লাড নেওয়া হবে, মাদারের ব্লাড নেবো আমরা। মাদারের ব্লাড তো যেরকম মানে ব্লাড নেওয়া সেখান ভে- থেকে নেওয়া হবে। যেরকম ভাবে ব্লাড কালেকশন করা হয় সেরকম ভাবে নেওয়া হবে। ওর ব্লাড কেন নেবো? স্যার যদি স্যার ইডিটিএ ভাইরালে ব্লাড নিই, সেটা হ্যাঁ, সেন্ট্রিফিউজ করে যদি স্যার প্লাজমা ব্যবহার করা হয়, তাহলে স্যার কি প্লাজমার মধ্যেও তো অ্যান্টিবডি থাকবে? হ্যাঁ, 100 বার কোনো প্রবলেম নেই। ইডিটি দিয়েও করা যেতে পারে, প্লাজমা দিয়েও করা যেতে পারে, সিরাম দিয়ে করা যেতে পারে, যে কোনো ব্লাড দিয়ে করা যেতে পারে, দুটো ক্ষেত্রেই পজিটিভ হবে। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হয় কি, স্লটে প্রেফার করা হয়। স্লটে প্রেফার এই জন্যই করা হয় কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু অ্যান্টিবডি রয়েছে, যে অ্যান্টিবডি গুলো আবার ইডিটি এর সঙ্গে একটা রিঅ্যাকশন করে অ্যান্টিবডি গুলো ইনহিবিট হয়ে যায়। ঠিক আছে, ইডিটি কি করে অনেক সময় অ্যান্টিবডি গুলোকে, কিছু কিছু অ্যান্টিবডি রয়েছে যেগুলোকে ইনহিবিট করতে হয়, তো সেই জন্য ইডিটিটা অনেক সময় ইউজ করা হয়। বুঝা গেল? তাহলে একটা পেশেন্টের যদি ধরো মায়ের ধরো কুম টেস্ট পাঠাতো, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটোই লেখা আছে, কোনটা ঠিক হবে? ডক্টর লিখে পাঠালো কুম টেস্ট ফর মাদার, মানে ডাইরেক্ট কুম টেস্ট, ইনডাইরেক্ট কুম টেস্ট ফর মাদার, তাহলে কোনটা ঠিক হবে? অবশ্যই ইনডাইরেক্ট কুম টেস্ট ঠিক। মাদারের ইনডাইরেক্টটা তো করা কুম হবে। টেস্ট, মাদারের আমরা কিভাবে, মাদারের নিশ্চয়ই আমরা ডাইরেক্ট কুম টেস্ট করতে পারবো না, এবং সেন্সিটাইজ আরবিসি ইজ প্রেজেন্ট বেবিজ বডি, সেটা বার করতে পারবো না। ওটা বোঝা গেল? তাহলে কি হবে? তাহলে এবার কি করা হলো? এবার সেল ওয়াশ করা হলো। সেল ওয়াশ করে কি করা হলো? প্রিপেয়ার 5% সেল সাসপেনশন অফ নন ও পজিটিভ আরবিসি, এটা লেখা আছে নন ও পজিটিভ আরবিসি। ওকে, এবং এখানে আমরা কি করলাম, এক ড্রপ সিরাম অফ মাদার প্লাস 1 ড্রপ আরবিসি 5% সেল সাসপেনশন অ্যাড করলাম, অ্যাড করে ইনজেক্ট করলাম, ফলোড বাই ওয়াশিং। ওয়াশিং কেন করছি? ওয়াশিং করছি যাতে এক্সেস অ্যান্টিবডি গুলো রিমুভ হয়ে যায়, এক্সেস অ্যান্টিবডি গুলো যাতে রিমুভ হয়ে যায় সেজন্য ওয়াশ করতে হবে। তারপর কি করলাম? তারপরে 1 অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন অ্যাড করলাম, ইনকিউবেট করলাম 37 এ, তারপর সেন্ট্রিফিউজ করলাম, তারপর বাকি প্রসেসটা একই। তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে আরবিসি গুলো, এগুলো কার আরবিসি? এগুলো হচ্ছে সেই ও পজিটিভ আরবিসি।
আর এই যে গ্রিন কালারের অ্যান্টিবডি গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মাদারের বডিতে থাকা অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে এই অ্যান্টিবডি গুলো আটকে গেল। তাহলে প্রথমে তো আরবিসি তো এরকম ছিল না, প্রথমে আরবিসিটাকে সেন্সিটাইজ করা হলো। ডাইরেক্ট কুম টেস্টে আরবিসিটা অলরেডি সেন্সিটাইজ থাকে, কিন্তু ইনডাইরেক্ট কুম টেস্টে আমাদের আরবিসিটাকে সেন্সিটাইজ করতে হয়। কিভাবে করবো না, মাদারের ব্লাডে যে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি রয়েছে সেটাকে সেন্সিটাইজ করবো। সেন্সিটাইজ করা হলো, সেন্সিটাইজ করে আমরা একটা রেজাল্ট পেলাম। ঠিক একই রকম ভাবে আমরা যখন মাইক্রোস্কোপে দেখবো এরকম ধরনের রেজাল্ট দেখতে পাবো। ঠিক আছে, এটাকে বলে ইনডাইরেক্ট কুম টেস্ট। ইনডাইরেক্ট কুম টেস্ট, ইনডাইরেক্ট কুম টেস্ট একটা নেগেটিভ কুম টেস্ট পজিটিভ হয়ে গেল, কেন হতে পারে? একটা নেগেটিভ কুম টেস্ট হওয়ার পর সেটা পজিটিভ পজিটিভ দেখাচ্ছে, কেন হতে পারে বলো? নেগেটিভ কুম টেস্ট হওয়ার পর সেটা পজিটিভ হয়ে গেল, কি কারণে, কি তার ডিসক্রিপেন্সি থাকতে পারে? ইনকমপ্লিট ওয়াশিং, প্রথম হচ্ছে ইনকমপ্লিট ওয়াশিং। ওই আমি বলছি ইমিউনো হিমাটোলজিতে ওয়াশিং স্টেপটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে এলাইজা যখন করা হয়, এলাইজাও কিন্তু ওয়াশিং স্টেপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এলাইজাতে কোনো এক্সেস অ্যান্টিজেন বা অ্যান্টিবডি যদি থেকে যায়, তাহলে কিন্তু সেটা একটা ফলস পজিটিভ রিঅ্যাকশন তৈরি করে। তাহলে ওয়াশিংটা ঠিকঠাক না হলে ইট উইল প্রডিউস অলওয়েজ ফলস পজিটিভ রিঅ্যাকশন, মনে রাখতে হবে। ওয়াশিং ঠিকঠাক না হয় তাহলে এটা ফলস পজিটিভ রিঅ্যাকশন কিন্তু তৈরি করে। ক্লিয়ার হলো? ওটা ক্লিয়ার হলো কি? তাহলে ওয়াশিং ভালো করে করতে হবে। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট কুম টেস্ট এবং ইনডাইরেক্ট কুম টেস্ট কিভাবে করতে হয় সেটা বলবো। এইবার আরেকটা জিনিস এখানে জানতে হবে, এটা অ্যাকচুয়ালি পড়ানো হয় না, কিন্তু এটা করা উচিত। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যদি বলো তাহলে সেইভাবে করা উচিত। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এটাকে বলে কন্ট্রোল সেল অফ কুম টেস্ট। কন্ট্রোল সেল অফ কুম টেস্ট, তোমরা সবাই নিশ্চয়ই এগ টেস্ট করেছো, অ্যান্টি ডি টেস্ট নিশ্চয়ই সবাই করেছো, তাই তো? অ্যান্টি ডি টেস্ট করেনি এমন তো খুব লোক কম আছে, সবাই অ্যান্টি ডি টেস্ট করেছো, তাই তো? অ্যান্টি ডি টেস্ট করতে গেলে কি দিয়ে রিএজেন্ট ইউজ করা হয় বলো? ব্লাড গ্রুপে যখন আমরা অ্যান্টি ডি টেস্ট করি, অ্যান্টি ডি টেস্ট করতে গেলে আমরা কি রিএজেন্ট ইউজ করি, কারো আইডিয়া আছে? যখন টেস্ট করতে হবে তখন রিএজেন্ট গুলোকে একটুখানি ভালো করে দেখতে হবে, কি রিএজেন্টের গায়ে কি লেখা রয়েছে বা কি বলতে চাইছে। তাহলে আমি এখানে তিন রকমের রিএজেন্ট আমি এখানে একটু দেখানোর চেষ্টা করি। তিন রকমের রিএজেন্ট আমি এখানে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? এই একটা রিএজেন্ট, একটা রিএজেন্ট, আবার এই একটা রিএজেন্ট। তাহলে এখানে আমি তিন রকমের রিএজেন্ট আমি তোমাদের দেখালাম। তিনটে রিএজেন্ট কিসের জন্য এটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি? এটা ইউজ করা হয় আরএইচ অ্যান্টিজেন আছে কিনা ডিটেকশন করার জন্য। তিন রকমের অ্যান্টিবডি এখানে দেখতে পাচ্ছি আমরা। প্রথম যে অ্যান্টিবডি সেটা হচ্ছে অ্যান্টি ডি, মানে প্রথম হচ্ছে অ্যান্টি ডি, আইজিজি বা আইজিএম।
অ্যান্টি প্রবলেম হচ্ছে। প্রথমটা হচ্ছে অ্যান্টি ডি আইজি, পরেরটা হচ্ছে অ্যান্টি ডি আইজিজি, লাস্টেরটা হচ্ছে অ্যান্টি ডি আইজিজি প্লাস আইজিএম। কোনটা দিয়ে গ্রুপ ডি টেস্ট করা হয় বলতে পারবে? যখন আরইস টেস্ট করা হয় কোন দিয়ে করা? তিনটে তো দিয়েছে, আমরা কোনটা দিয়ে করবো, কোনটা দিয়ে কি করবো? আগের ক্লাসে আগের ক্লাসটাতে আমি ডিউ টেস্ট করিয়েছিলাম। তো যখন ডিউ টেস্ট করতে হয় তখন আমরা কোন রিয়েজেন্টটাকে ইউজ করবো? আইজিজি প্লাস আইজিএম। আইজিজি প্লাস আইজিএম। আর কি ইউজ করতে পারি? তাহলে এটা আমরা ইউজ করবো। আর কিছু ইউজ করতে পারি? এটাও ইউজ করা যায়, কিন্তু এটা বেশি ইউজ করা হয়। আইজিজি প্লাস আইজিএমটা বেশি ইউজ করা হয়, ঠিক আছে? কেন? এটা অনেক বেশি স্পেসিফিক। এবার আমাকে বানাতে হবে কোন টেস্টের একটা কন্ট্রোল সেল, কোন টেস্টের একটা কন্ট্রোল সেল বানাতে হবে। অর্থাৎ এই যে আমি এতক্ষণ কোন টেস্টগুলো করলাম, এই যে আমি এতক্ষণ কোন টেস্টগুলো করলাম সেটা ভ্যালিড কিনা সেটা জানতে হবে তোমাদের। যে কোনো টেস্টে একটা কন্ট্রোল ইউজ করতে হবে। আমরা যখন একটা স্লাইডে ব্লাড গ্রুপ টেস্ট করি তখন কি করা হয় বলো দেখি? তুমি যে ব্লাড গ্রুপটা করলে সেটা ভ্যালিড কিনা কি করে বুঝবে? এই একটা স্লাইড নিয়ে তুমি ব্লাড গ্রুপ টেস্ট করছো এ বি ডি, তাহলে ভ্যালিড কিভাবে বুঝবে? এই টেস্টটা তুমি করলে কিনা কিভাবে বুঝবে? এনএস এনএস দিয়ে দেখতে হবে। এনএস দিয়ে দেখতে হবে। একটা স্লাইড নিতে হবে, এই স্লাইড নিয়ে একটা এনএস দিয়ে দেখতে হবে যে কোনো অটো অ্যাগ্লুটিনেশন আছে কিনা, যেটা দিনে বলেছিল। We have to find if there is an auto agglutination. তেমনি কুম টেস্ট যে করলাম, কুম টেস্টটা কি আদৌ ভ্যালিড হলো? কারণ ইমিউনো হিমাটোলজি এই টেস্টগুলো কিন্তু খুব সেন্সিটিভ টেস্ট, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন খুব সেন্সিটিভ টেস্ট। এই যে কুম টেস্টটা করলাম এটা কতটা ভ্যালিড, এর জন্য আমাকে বানাতে হবে কুম কন্ট্রোল সেল। কুমস কন্ট্রোল সেল বানাতে হবে। দেখবে বইয়েতে পি চক্রবর্তীতে রয়েছে কিন্তু অতটা ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে না হয়তো, তাই তো? পি চক্রবর্তী তো বইতে রয়েছে কিন্তু অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কুমস কন্ট্রোল টেস্ট, কুমস কন্ট্রোল কুমস কন্ট্রোল কি করতে হবে? কুম কন্ট্রোল এজেন্ট বানাতে গেলে একই রকম ভাবে আমাকে একটা ও পজিটিভ সেল জোগাড় করতে হবে। আমরা কি করলাম? কুম কন্ট্রোল টেস্ট করতে গেলে আমরা কি করলাম? একটা ও সেলকে জোগাড় করলাম, পজিটিভ সেল জোগাড় করলাম, ও পজিটিভ সেল। ভালো করে বোঝা যাচ্ছে ব্যাপারটা? ও পজিটিভ সেল জোগাড় করলাম, এবার কি করব? ও পজিটিভ সেলটার কি বানাবো? 5% সেল সাসপেনশন বানাবো। কি বললাম? এই ও সেলটার একটা যে ব্লাড নিলাম, ও পজিটিভ সেল, 5% সেল সাসপেনশন বানালাম। এই কি করবো? বানিয়ে আমি একটা টেস্ট টিউব নিলাম, এই টেস্ট টিউবের মধ্যে আমি দিলাম 1 ড্রপ (5% সাসপেনশন), বা 2 ড্রপ 5% সাসপেনশন, 2 ড্রপই ধরে নাও, 2 ড্রপ 5% সাসপেনশন দিলাম। আর কি দিলাম? আর দিলাম এই 2 ড্রপ
অ্যান্টি ডি আইজিজি প্লাস আইজিএম দিয়েছে। ব্যাপারটা বলতে পারলাম, কোন পেজটা ভ্যালিড কিনা জানতে গেলে আমাদের একটা কন্ট্রোল সেল বানাতে হবে। কিভাবে বানালাম? একটা ও পজিটিভ সেলকে চুজ করলাম, সেখান থেকে 5% সেল সাসপেনশন বানিয়ে নিলাম। 5% সেল সাসপেনশন বানিয়ে নিয়ে টেস্ট টিউবের মধ্যে 2 ড্রপ 5% এই ও পজিটিভ সেল সাসপেনশন, ও পজিটিভ সেল সাসপেনশন এর সঙ্গে 2 ড্রপ অ্যান্টি ডি আইজিজি আইজিএম এই রিজেন্টটাকে মিশালাম। মিশিয়ে কি করলাম? সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ ঠিক আছে, সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করে কি করলাম? সেল ওয়াশ করলাম। সেন্ট্রিফিউজ করার পর সেল ওয়াশ করলাম। তাহলে ওটা কি হলো? কি বলতে চাইলাম আমি এতক্ষণ? 2 ড্রপ 5% সেল, সরি ভুল বললাম। এখানে আমি এখানে নট আইজিএম, এখানে নিতে হবে শুধুমাত্র আইজিজি, শুধু আইজিজি, অ্যান্টিডি আইজিজি হলো। সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করার পর সেল ওয়াশ করলাম। তাহলে এইভাবে আমার তৈরি হলো কুমস কন্ট্রোল। তাহলে এখন আমার এই কুম কন্ট্রোল সেলে কিছু ও পজিটিভ আরবিসি রয়েছে। যেই ও পজিটিভ আরবিসি গুলো ইজ কোটেড উইথ, যেই ও পজিটিভ আরবিসি গুলো ইজ কোটেড উইথ আইজিজি অ্যান্টিবডি, বুঝা গেল? এবার যেই টেস্টটা নেগেটিভ হলো, এই টেস্টটা নেগেটিভ হয়েছে, ভালো করে শোনো। একটা টেস্ট নেগেটিভ হয়েছে, ধরো একটা হোম টেস্ট ধরো নেগেটিভ এসেছে, তাহলে কি করতে হবে? যেই হোম টেস্টটা নেগেটিভ এসেছে এই টিউবে আমি 1 ড্রপ কুমস কন্ট্রোল রিজেন্ট অ্যাড করব। করলে কি রেজাল্ট পাবো? করলে রেজাল্টটা কি পাবো? বুঝতে পারলাম কি পাবো রেজাল্ট? নেগেটিভ কুম টেস্ট, নেগেটিভ কুম টেস্ট হয়েছে। আমরা কি করলাম? সেটা ডাইরেক্ট ইনডাইরেক্ট যাই হোক না কেন নেগেটিভ হচ্ছে না। তাহলে আমরা সেই টেস্টটা ভ্যালিড কিনে টেবিলে আমাদের এই 1 ড্রপ কুমস কন্ট্রোল রিজেন্ট অ্যাড করলাম টেস্ট টিউবের মধ্যে। এই টেস্ট টিউবের মধ্যে আমরা যদি দেখি অ্যাগ্লুটিনেশন হয়েছে, তার মানে হচ্ছে টেস্ট ইজ ভ্যালিড এবং টেস্ট ইজ নেগেটিভ, তাই তো? তাহলে টেস্ট ইজ ভ্যালিড এবং টেস্ট ইজ নেগেটিভ। সত্যি 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 সেই স্যাম্পলটা নেগেটিভ ফর কুম টেস্ট। ব্যাপারটা বোঝা গেল কি? কুমস কন্ট্রোল টেস্ট বা কুমস কন্ট্রোল রিজেন্ট যেটুকু বললাম, কোনো প্রবলেম আছে? দাদা আরেকবার বলবেন? ধরো একটা কুম টেস্ট করেছো, টেস্টটা নেগেটিভ আছে, মানে তুমি এই টেস্ট টিউব, একটা টেস্ট টিউব নিয়েছো, এই টেস্ট টিউবের মধ্যে তুমি যা যা কথা সব কিছু দিয়েছো। 5% সেল সাসপেনশন দিয়েছো, অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন দিয়েছো। তোমার এই সেলটার মধ্যে এখন কি রয়েছে? বিসি রয়েছে, বিসি রয়েছে, আর কি রয়েছে? অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন রয়েছে। তো এগুলো হচ্ছে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন। এগুলো কি রিঅ্যাকশন করেছে? এগুলো রিঅ্যাকশন করেনি, সেই জন্য তো নেগেটিভ এসছে রেজাল্ট। তাহলে এটা তুমি নেগেটিভ পেয়েছো, নেগেটিভ কোন টেস্ট পেয়েছো, তাই তো? এটুকু বোঝা গেল? আর যদি ইট ইজ ক্লিয়ার?
তুমি টেস্ট করেছো তোমার কোন টেস্ট নেগেটিভ এসেছে, তাহলে নেগেটিভ হ্যাঁ এসেছে মানে নেগেটিভ এসেছে মানে এই আরবিসি গুলো নট সেন্সিটিভ উইথ অ্যান্টি-আরএইচ অ্যান্টিবডি। এবার তোমার যে টেস্টটা নেগেটিভ এলো, তোমার যে টেস্টটা নেগেটিভ এলো, এটা আদৌ কি ভ্যালিড, ঠিকঠাক কি হলো? তখন তুমি কি করবে, তখন তুমি টেস্টটাকে চেক করবে কুমস কন্ট্রোল রিএজেন্ট। কুমস কন্ট্রোল রিএজেন্ট কিভাবে বানাতে পারলাম, ও পজিটিভ সেল 5% সেল সাসপেনশন দিলাম, সাসপেনশন নিয়ে 2 ড্রপ 5% সেল সাসপেনশন প্লাস 2 ড্রপ এনটিডি আইজিন। তাহলে কি হলো, এই রিঅ্যাকশনের ফলে কি হলো, এইভাবে আরবিসি গুলো সেন্সিটাইজড হয়ে গেল। এবার তুমি যখন এই জিনিসটা এইখানে অ্যাড করছো, তখন কি হচ্ছে, তখন এই যে কুমস রিএজেন্টের যে অ্যান্টিবডি গুলো, সেই অ্যান্টিবডি গুলো কি করছে, এই অ্যান্টিবডি গুলো এই অ্যান্টিবডি গুলোর সঙ্গে রিঅ্যাকশন করছে। বুঝতে পারলাম, এইভাবে রিঅ্যাকশন করছে, এইভাবে reaction। তাহলে যদি অ্যাগ্লুটিনেশন পজিটিভ হয়, তার মানে বুঝতে হবে যে আমার টেস্ট ওকে, তার সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে স্যাম্পলটা হচ্ছে নেগেটিভ। এটাকে বলে কুমস কন্ট্রোল টেস্ট, সেলফ কন্ট্রোল। যদি এটা করা হয় না, কিন্তু এসওপি অ্যাকচুয়ালি এসওপি এটা করা উচিত। অর্থাৎ একটা স্যাম্পল নেগেটিভ কিনা সেটাকে আমরা পজিটিভ অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে ভেরিফাই করছি। ব্যাপারটা এরকম। ব্যাপারটা কিরকম হলো, ব্যাপারটা হচ্ছে আমরা একটা রেজাল্টকে ভেরিফাই করছি পজিটিভ রেজাল্ট তৈরি করার মাধ্যমে। তার মানে কি, যখন অ্যাগ্লুটিনেশন হচ্ছে তার মানেটা কি, অ্যাগ্লুটিনেশন হচ্ছে মানে আমার এই আমার কুমস রিএজেন্টের অ্যান্টিবডি গুলো রিঅ্যাকশন করেনি। যখন আমরা এই সেলগুলোকে অ্যাড করছি তখন রিঅ্যাকশন করে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে একটা নেগেটিভ রেজাল্টকে আমরা অ্যাগ্লুটিনেশন করার মাধ্যমে বোঝাতে চাইছি, হ্যাঁ টেস্টটা সত্যি সত্যি নেগেটিভ আছে। তো এটাকে বলে খুব কন্ট্রোল টেস্ট। আর পজিটিভ মানে তো পজিটিভ, পজিটিভ মানে তো এখানে আর কিছু নেই। পজিটিভ পজিটিভ কোন টেস্ট মানে সেখানে অ্যাগ্লুটিনেশন হবেই, 100% অ্যাগ্লুটিনেশন হবে, সেটাকে ভেরিফাই করার কিছু। তাহলে কুমস নেগেটিভ টেস্ট ইজ অলওয়েজ শুড অলওয়েজ বি ভেরিফাইড বাই কুম কন্ট্রোল টেস্ট। কন্ট্রোল দেওয়ার পরে অ্যাগ্লুটিনেশন না হলে? কন্ট্রোল দেওয়ার পর অ্যাগ্লুটিনেশন যদি না হয়, মানে তোমাকে বুঝতে হবে যে তোমার কোনো প্রবলেম আছে রিএজেন্টে, অর্থাৎ অ্যান্টি হিউম্যান গ্লোবুলিনেই কোনো প্রবলেম আছে, অর্থাৎ এজেন্ট এক্সপায়ার করে গেছে। যদি একটা কোন টেস্ট পজিটিভ আছে সেটাকে ভেরিফাই করার দরকার নেই, তাহলে পজিটিভ মানে পজিটিভ। তাহলে এই কুম কন্ট্রোল টেস্টের মাধ্যমে আমরা দুখানা জিনিস ভেরিফাই করতে পারছি। কি ভেরিফাই করতে পারছি, একটা ভেরিফাই করতে পারছি যে আমি টেস্টে যেটা করলাম সেটা সেটা নেগেটিভ কিনা বা সেটা ঠিক আছে কিনা, বা সেই টেস্টটা কতটা ভ্যালিড। আরেকটা জিনিস চেক করলাম, আমার কুমস রিএজেন্টটা কতটা ঠিক আছে কিনা। তাহলে একটা নেগেটিভ স্যাম্পল নেগেটিভ রেজাল্ট বেরিয়েছে, সেটাকে যদি আমি কুম কন্ট্রোল দিয়ে টেস্ট করি, যদি সেটা নেগেটিভ আসে, তাহলে আমাকে বুঝতে হবে যে রিএজেন্টের কোনো প্রবলেম নেই। কন্ট্রোল মানে কি, কন্ট্রোল কথাটার অর্থই হলো আমার টেস্ট সিস্টেম চেক করা বা টেস্টিং সিস্টেম ঠিক আছে কিনা আছে কিনা সেটা সেটা বোঝার জন্য। এইচআইভি টেস্ট করা হয় যখন, তখন এইচআইভি টেস্ট করার সময় আমরা বা যে কোনো সিরোলজিক্যাল টেস্ট করার সময় আমরা একটা কন্ট্রোল ব্যান্ড দেখি। যদি কন্ট্রোল ব্যান্ডটা আসে তাহলে ঠিক আছে, যদি কন্ট্রোল ব্যান্ড না এলে সেখানে সমস্যা তৈরি হবে। এটাও ঠিক সেটা অনেকটা অনেকটা ওরকম। স্যার ডিউ টেস্টের কন্ট্রোল হিসাবে কি ব্যবহার করা যেতে পারে? ডিউ টেস্টের কন্ট্রোল আমরা ইউজ করতে পারি, আর ডিউ টেস্টের ক্ষেত্রে আমরা কন্ট্রোল হিসেবে এটা ইউজ করতে পারি। বোভাইন অ্যালবুমিন বোভাইল কন্ট্রোল কেন, বোভাইল অ্যালবুমিনের কাজ তো অন্য। বোভাইল অ্যালবুমিন তো জিটা পটেনশিয়ালটাকে করে দিচ্ছে, যাতে একটা আরবিসি একটা আরবিসি কাছাকাছি আসে, তাই না? যদি ডিউ টেস্ট করি, ডিউ টেস্টে হ্যাঁ
ডিউ টেস্টের যে রেজাল্ট সেটাকে আমরা অনেকটা এইভাবেও ভেরিফাই করতে পারি। অর্থাৎ আমাকে এইটা ভেরিফাই করতে হবে যে অ্যান্টি হিউম্যান গ্লোবুলিন গুলো ইনট্যাক্ট অবস্থায় রয়েছে কিনা। সেটাকে আমরা এই সেল চেক এই সেল দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। স্যার কি করবো ডিউ টেস্টের মানে ডিউ টেস্টের কন্ট্রোল হিসাবে কি? ডিউ টেস্ট যখন আমরা করবো তখন আমরা ও পজিটিভ সেল এইভাবে কন্ট্রোল যেটা বানিয়েছি আমি সেটাকে আমরা ভ্যালিড করতে পারি সেটা দিয়ে। একটা এ পজিটিভ, ধরো একটা এ নেগেটিভ সেল, মানে লাস্ট স্টেপে গিয়ে ওসেল কিছুটা দিয়ে দেবো তাই তো? যেটা ওসেল দিয়ে দেবো, মানে ওসেল দেবো না, কুমস কন্ট্রোল রিএজেন্টটা দেবো, কুমস কন্ট্রোল রিএজেন্টটা দিয়ে দেবো। যদি দেখা যায় যে হ্যাঁ সত্যি সত্যি অ্যাগ্লুটিনেশন হচ্ছে, তার মানে কি বুঝতে হবে, তখন বুঝতে হবে যে সত্যি সত্যি রিঅ্যাকশনটা নেগেটিভ। এগুলো ব্যাপার। আর যদি অ্যাগ্লুটিনেশন না হয় তখন বুঝতে হবে যে রিএজেন্ট খারাপ আছে। অ্যাকচুয়ালি কুমস কন্ট্রোল রিএজেন্ট করা হয় দুটো কারণের জন্য বললাম, নেগেটিভ সত্যি সত্যি নেগেটিভ কিনা সেটা ভেরিফাই করার জন্য, আর রিএজেন্টটা ঠিক আছে কিনা সেটা ভেরিফাই করার জন্য। এগুলো ব্যাপার। ঠিক আছে, বুঝে গেলাম ব্যাপারটা। আর এখানে যা যা অ্যান্টিবডি কথা যখন বললাম এগুলো সব হচ্ছে কি কি অ্যান্টিবডি বলো তো? পলিক্লোনাল অ্যান্টিবডি না মনোক্লোনাল অ্যান্টিবডি? মনোক্লোনাল। মনোক্লোনাল অ্যান্টিবডি। কেন মনোক্লোনাল অ্যান্টিবডি আমরা ইউজ করছি? পলিক্লোনাল ইউজ করলে সেটা কি হবে? পলিক্লোনাল ইউজ করলে কি প্রবলেম হবে? এই মনোক্লোনাল আর পলিক্লোনালের তফাৎটা কোথায় জানা আছে কারো? What is the difference between monoclonal and polyclonal? ধরো তোমার বডিতে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, একটা ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে কি? ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে হচ্ছে তোমার এই ব্যাকটেরিয়ার মধ্যে অনেক রকম অ্যান্টিজেন রয়েছে। রেড অ্যান্টিজেন, ব্লু অ্যান্টিজেন, গ্রিন অ্যান্টিজেন অথবা অরেঞ্জ অ্যান্টিজেন। এবার কি হবে, প্রত্যেকটা অ্যান্টিজেনের এগেইনস্টে আলাদা আলাদা অ্যান্টিবডি তৈরি হবে। ধরো গ্রিন এই অরেঞ্জের এগেইনস্টে অরেঞ্জ অ্যান্টিবডি তৈরি হলো, ব্লু এর এগেইনস্টে ব্লু তৈরি হলো, রেড এর এগেইনস্টে রেড তৈরি হলো, আর গ্রিন এর এগেইনস্টে গ্রিন তৈরি হলো। এই অ্যান্টিবডিকে আমরা বলবো পলিক্লোনাল অ্যান্টিবডি। পলি মানে কি? অনেক রকমের অ্যান্টিবডি রয়েছে। তাহলে আমাদের শরীরে কোন ইনফেকশন হলে তাহলে সেটাকে আমরা বলবো পলিক্লোনাল অ্যান্টিবডি প্রোডাকশন। কিন্তু কি করা হলো, ধরো আমরা চাইছি যে আমরা শুধুমাত্র রেড অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি বানাবো। তাহলে কিভাবে বানাতে পারি? রেড অ্যান্টিজেনের এগেইনস্টে অ্যান্টিবডি বানাবো। কি করলাম তখন? এই রেড অ্যান্টিজেনটা আমরা একটা কি করলাম, এই রেড এগেইনস্টে অ্যান্টিজেনটা কি করলাম, এই রেড অ্যান্টিজেন একটা ইনজেকশনের মাধ্যমে একটা খরগোশ শরীরে ঢুকিয়ে দিলাম। খরগোশের শরীরে ঢোকালে কি হবে? তাহলে এই রেড এগেইনস্টে অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি সেটাই শুধু আমরা পাবো, বাকিগুলো পাবো। একে বলা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি। তাহলে কি? তাহলে পলিক্লোনাল অ্যান্টিবডি ইজ দ্য মিক্সচার অফ ডিফারেন্ট মনোক্লোনাল অ্যান্টিবডি। পলিক্লোনাল মানে হচ্ছে ডিফারেন্ট টাইপ, মিক্সচার অফ ডিফারেন্ট টাইপ মনোক্লোনাল অ্যান্টিবডি। আর মনোক্লোনাল অ্যান্টিবডি সিঙ্গেল অ্যান্টিবডি, যেটা শুধুমাত্র এই অ্যান্টিজেন থেকেই জেনারেট হচ্ছে। এটাকে বলা হয় হাইব্রিডোমা টেকনোলজি। হাইব্রিডোমা টেকনোলজির মাধ্যমে আমাদের
একটা সেল আছে প্লাজমা সেল, সেই প্লাজমা সেল মায়োলোমা সেল, এই মায়োলোমা সেলের সঙ্গে এই র্যাবিটের এই মাউসের আমাদের স্ক্রিনের যে সেল সেলের ফিউশন করিয়ে মনোক্লোনাল অ্যান্টিবডি আলাদাভাবে বানানো। তাহলে যে কোনো টেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে, যে কোনো টেস্টের ক্ষেত্রে মনে রাখতে হবে মনোক্লোনাল অ্যান্টিবডি ইজ বেস্ট, কারণ এই মনোক্লোনাল অ্যান্টিবডি সিঙ্গেল ক্লোন অফ বি সেল থেকে তৈরি করেছে, সিঙ্গেল ক্লোন অফ বি সেল। তাহলে এটা এখানে করা হবে, ঠিক আছে? বোঝা গেল? আর কোনো কোশ্চেন আছে?